সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে নাটোর জেলার প্রান্তিক কৃষকের কাছে। যে যেখানে আছেন, আমি মারুফা আইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাই এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। আজ আমি আছি নাটোর সদর উপজেলার ভবানীপুর জাঠিয়ান। আবু মোহাম্মদ ফেরদৌস 2002 সালে 4 একর জমিতে মৎস্য চাষ শুরু করেন। বর্তমানে প্রায় 17 একর জমির উপর তিনি মাছের চাষ করছেন। তার এই মৎস্য খামারে পাবদা মাছ এবং রুই মাছের চাষ হচ্ছে। আপনারা যারা মাছ চাষ করতে চান, আশা করছি আজকের পর্ব থেকে অনেক কিছু জানতে পারবেন এবং সেজন্য পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের আমাদের সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম ফেরদৌস ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই পুকুরে কি মাছ? এখানে আমরা হচ্ছে এই যে পাবদা মাছ করতেছি, যেটা বাজারজাত হবে আর কি এখান থেকে। আচ্ছা, বাহ। মাছ তোলা হচ্ছে আজকে বিক্রির জন্য নাকি? জি জি জি, কত টাকার মাছ আছে এই পুকুরে? প্রায় 2 লক্ষ পাবদা মাছ আছে। তার মানে প্রায় 27-28 লক্ষ টাকার মাছ হবে। জি জি জি, এখানে শুধু পাবদা না, এর পাশাপাশি এখানে কিছু রুই মাছও আছে আর কি। আচ্ছা, আজকে কত মন মাছ বিক্রি করবেন? প্রায় 1 টন 25 মনের মতো মাছ বাজারজাত করা হবে আর কি। আচ্ছা, এই মাছগুলো কোথায় দেবেন আজকে? এগুলো আমাদের কিছু যাচ্ছে আমাদের লোকাল মার্কেটে, পাশাপাশি কুষ্টিয়াতে যাচ্ছে বা সিরাজগঞ্জে যাচ্ছে। আমরা এই আশপাশের জেলাগুলোতেই মূলত সাপ্লাই দিই আর কি মাছগুলো। পাবদা মাছের মধ্যে কি জাত আছে? এটা একটাই জাত আর কি, আমাদের দেশীয় জাতটা আর কি। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ওমপক পাবদা বলে। এবার যদি স্বাদের কথা একটু জিজ্ঞেস করি, জি, জি, মানে জি। গুণাগুণ সম্পর্কে একটু জানতে চাই। এটা স্বাদ তো আসলে বলে বোঝানো যাবে না, মানে বাঙালি যারা তারা পাবদা মাছ পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে আর পাবদা কি। মাছের ঝোল, এটা ভাবতে আমার এখনই জিভে পানি চলে আসে। আচ্ছা, প্রচুর মাছ। কতজন এখানে কাজ করে? প্রায় 10 জনের মতো জেলেরা আর কি। ভাই, আপনার এই পুকুরে 1 মন পাবদা মাছের উৎপাদন খরচ কত পড়ে? পার কেজিতে যে পরিমাণ প্রোডাকশন আসে, মানে 30টা বা 25টা, সেই হিসাবে 3-25-75 টাকা পার কেজিতে মাছের কস্টিং পড়ে। আচ্ছা, পাশাপাশি খাদ্য খরচটা, মানে আমি যেটা বললাম পূর্ববর্তী আপনাকে এফসিআর আর কি, আমাদের এই অ্যারোটরগুলো ইউজ করার কারণে খাদ্য খরচটা কম লাগে। মানে 800 গ্রাম বা 900 গ্রাম খাদ্যে আমাদের 1 কেজি মাছ হয়। আচ্ছা। কারণ হচ্ছে এই মেশিনগুলো চালানোর কারণে অনেক প্লাঙ্কটন তৈরি হয়, পুকুরে খাদ্য তৈরি হয়, মাছের ফুড কনভার্সন রেশিওটা ভালো থাকে। এই জন্য আমাদের পার কেজি শুধু খাদ্য খরচটা 60 টাকার মতো পড়ে আর কি। বিক্রি করছেন কত টাকায়? বিক্রি করতেছি আমরা এখনকার বাজার মূল্য 300 টাকা বা 350 টাকা। এই পোনাগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এটা তো একটা ব্যাচ ধরা যায়, তাই না? জি, এই জি, ব্যাচটা শেষ হয়ে গেলে আপনাকে আবার পোনা পোনা নিয়ে নিয়ে আসতে হবে। কোথা থেকে আনেন? আগে নিয়ে আসতাম ময়মনসিংহ থেকে। এখন আমাদের আশপাশের জেলা বগুড়াতেও অনেকে পোনা করতেছে, বা আমাদের নাটোর জেলাতেও করতেছে পোনা। তাদের কাছ থেকে আমরা একটু বড় সাইজের পোনাটা নিয়ে আসি, 1 মাস বা 2 মাস বয়স। এটার আমরা যেটা হিসাব করি যে হয়তো 5 গ্রাম সাইজ বা 10 গ্রাম সাইজ হইলে এই মাছটা নিয়ে এসে দিই। মানে পাবদা মাছ হচ্ছে আবার আপনার একটা মাছ আরেকটা মাছকে ধরে খায়। আচ্ছা। ছোট অবস্থায় ওরা হচ্ছে একজন আরেকজনকে অ্যাটাক করে বেশি। আক্রমণাত্মক। একটা সাইজ হয়ে গেলে তখন আর ওই মানে ইয়েটা কম হয়। এই জন্য আমরা পুকুরে একটু বড় মাপের পাবদাটা সেট করলে তখন মানে রেশিওটা ঠিক পাওয়া যায় আর কি, সংখ্যাটাই ঠিক পাওয়া যায়। ফেরদৌস ভাই, পাবদা মাছের পোনা কেনার সময় ভালো পোনাটা বোঝার উপায় কি? ভালো পোনা বোঝার উপায় সেটা হচ্ছে যে মাছটা যখন হাতে নিয়ে একটু দেখতে হবে যে মাছটার উৎফুল্ল কিনা, সে দ্রুত চলাফেরা করতেছে কিনা, পাশাপাশি মানে তার গায়ে কোনো স্পট আছে কিনা, বা ঠোঁটে বা পাখনার সাইডে কোনো স্পট আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা। আর আমার সাজেশন হচ্ছে যে পাবদা মাছ পোনা কিনলে একটু বড় পোনা নিতে হবে। পাবদা মাছের তো আবার আঁশ থাকে না। জি জি জি, যার কারণে এটার আঁশ না থাকার কারণে হচ্ছে রোগটার অ্যাটাকের একটু সম্ভাবনা থেকে যায়। এই জন্য একটু সতর্কতার সাথে ইয়ে করতে হবে। আসার পরে তাকে একটু জীবাণুনাশক দিয়ে পুকুরেও একটু প্রোবায়োটিক্স ইউজ করে তাকে ছাড়তে হবে, যেন জীবাণুর আক্রমণটা না হয়।
এই যে জীবাণুর কথা বললেন, এই পাবদা মাছে কি ধরনের রোগবালাই আক্রমণ করে? এইটা সাধারণত ওই ব্যাকটেরিয়াল ডিজিজটা আসলে এখনো আমাদের দেশে ওইভাবে ওটার নামটা বের হয়নি আসলে কোন জীবাণুর কারণে এটা হচ্ছে। এটা আমাদের মাঝে মধ্যে আমরা এই জিনিসটা ফেস করি আর কি। আচ্ছা আচ্ছা। তো এটার হচ্ছে একটু প্রোবায়োটিক্স বা একটু জীবাণুনাশক দিলে আবার এটা কি ঠিক ওভারকাম হয়ে যায় যদি পানির পরিবেশটা আমার ভালো থাকে। আচ্ছা, বছরে এই পুকুর থেকে আপনি পাবদা মাছ কয়বার বিক্রি করতে পারছেন? প্রতি 3 মাস পর পর পাবদা মাছ সেল করতেছি আর কি। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা হচ্ছে এরা তো ওই যে রুই মাছ উঠাবে, রুই মাছটা দেখাবো আপনাদের। পাশাপাশি এদের হচ্ছে যে খাবারটা কিভাবে প্রয়োগ করা হয় এটা আরেকটা পুকুরে আছে, পোনা মাছ, পাবদারি পোনা দেওয়া আছে। আচ্ছা, চলেন ওখানে আপনাকে দেখাই নিয়ে আসি। চলুন তাহলে। যে এই পুকুরে রুই মাছের খাবার দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এটাই দেখতে পারি, পাবদা মাছে আর না? হ্যাঁ হ্যাঁ, একই পদ্ধতিতে খাবার দেওয়া হয় আর কি। আপনি এটা খাবার দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মাছগুলো খাচ্ছে সুন্দরভাবে। অন্যভাবে খাবার দেওয়া হচ্ছে, এটা কিসের মাধ্যমে খাবার দিচ্ছেন? এটা একটা ফিডিং মেশিন। ফিডিং মেশিনের মাধ্যমে এটা মানে পরিপূর্ণভাবে মাছকে সময় মানে 50 ফিট জায়গা নিয়ে খাবারটা ছিটায় দেওয়া হয় আর কি। আচ্ছা, যিনি খাবার দিচ্ছেন ওনার সাথে কথা বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালাউদ্দিন ভাই আসেন। পুকুরের চারপাশ দিয়ে তো আম গাছ লাগিয়েছেন, জি, জি, কত জি। বছর? এটা প্রায় 12 বছরের মতো বয়স হবে গাছগুলো। আচ্ছা, সালাউদ্দিন ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। সালাউদ্দিন ভাই, এখানে আপনি কোন দায়িত্বটা পালন করছেন? এখানে আসলে আমি চিফ মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করি। আচ্ছা, আমি দেখছিলাম যে ওখানে আপনি খাবার দিচ্ছিলেন, একটা মেশিন ব্যবহার করা হচ্ছে। এই মেশিনটা ব্যবহারের সুবিধা কি? এই মেশিনটা ব্যবহারের সুবিধা হলো এটা যে প্রত্যেকটা খাদ্য সেপারেটলি স্প্রেড হয় এবং একটা অনেক সময় ধরে, যেটা আপনি মানুষ দিয়ে দিতে পারবেন। আমি ইচ্ছা করলে 1 ঘন্টাও ধরে 20 কেজি খাবার স্প্রেড করতে পারবো। আচ্ছা, যার ফলে সমভাবে প্রত্যেকটা মাছ সমান পরিমাণে খাবার পায়। এটা বসাতে দাম কত পড়বে? এটা আমরা তো বিক্রি করা হয় আপাতত 35,000। আচ্ছা, 35,000 টাকা করে। 35,000 টাকা। আপনার লেবার সাশ্রয় হচ্ছে, কোনো লোক লাগছে না। বাটন প্রেস করলে খাবারটা দেওয়া শুরু করতেছে। এবং সবচেয়ে বড় সেভটা হলো যে আপনার খাবারটা সেভ হচ্ছে, নষ্ট হচ্ছে না। পুকুরের পরিবেশটা ঠিক থাকছে, খাবার নষ্ট হচ্ছে না। আর মাঝখানে যে মেশিনগুলো বসিয়েছেন জি, অ্যারোটর, তাই জি, তো? জি। এবং আপনি একটা সময় বলছিলেন ভাইয়া যে এগুলো বসানোর কারণে মাছের উৎপাদনটা বেড়ে গেছে। এটা কিভাবে উৎপাদনটা বেড়েছে আর কি কি সুবিধাগুলো? এখানে সুবিধা হলো বলি, মাছ চাষের জন্য আপনাকে প্রথমেই 2টা কন্ডিশন লাগবে। একটা হলো আপনার পানির কোয়ালিটি ঠিক রাখতে হবে, অক্সিজেন সাপ্লাই আপনাকে রাখতে হবে অ্যাভেলেবল। আচ্ছা, তাছাড়া কিন্তু আপনি মাছ কখনোই পুকুরে রাখতেই পারবেন না, মাছ সব মারা যাবে। যেমন আপনি গ্রামে ভিজিট করলে দেখবেন অনেকেই বলবে, চাষি বলে ভাই গ্যাস হয়ে মাছ মারা গেছে, মানে ভেসে ওঠে উপরে। মাছ গ্যাস হয়ে মাছ ভেসে ওঠে এবং মারা যায়। এটা তো হয় পুকুরে খাবার নষ্ট হয় এবং পুকুরের তলদেশে মাছের বজ্র পদার্থগুলো যায়, খাবারেরও যেগুলো বাঁচে সেই খাবারের উচ্ছিষ্ট কণাগুলো যাচ্ছে, যে নিচে তলদেশে যে অ্যানোরিক ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়াগুলো পুকুরের তলদেশে পরিবেশটা নষ্ট করে NH3 অথবা NH4 মানে অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম গ্যাস তৈরি করতেছে। তো আমাদের এয়ারোটরগুলো ব্যবহারের ফলে হচ্ছে কি যে এই এয়ারোটরটা এই নিচের মাঠটাকে আস্তে আস্তে আস্তে, যে মাঠটা রোটেট বা পচা অবস্থায় থাকছে, এটাকে আস্তে আস্তে প্রবাহমান ঘূর্ণন প্রক্রিয়ার মাধ্যমে সূর্য আলোতে নিয়ে আসতেছে। নিয়ে আসলে এটা সূর্য আলোতে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কি হচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্লাঙ্কটন তৈরি করতেছে, আর সূর্যের অতিবেগুনি রশ্মির দ্বারা ক্ষতিকর উপাদানগুলো ধ্বংস হচ্ছে, যার ফলে পুকুরের পরিবেশ ঠিক থাকতেছে। আচ্ছা, এই মেশিনটা কত ঘন্টা চালু থাকে? এটা সাধারণত আপনার রাতে মানে সন্ধ্যার পর থেকেই চালানো হয়, কারণ সন্ধ্যার পর থেকেই অক্সিজেন শর্ট পড়া শুরু হয়। আর প্রতিদিনই দিনের বেলাও চালানো হয় পরিবেশটা ঠিক রাখার জন্য। আমি দেখছি কচুরি পানা আছে, যেটা আমি অন্য পুকুরে বা ঘেরে গিয়ে দেখতে পাই না। এইটার কারণটা কি? আমরা আপনাকে বলি যে এখানে আমরা এয়ারোটর দেওয়ার ফলে বাংলাদেশের চাষিরা সাধারণত প্রতি শতাংশ জমিতে 6 পিস করে রুই দেয়, আর আমাদের এখানে প্রতি শতাংশে 181 পিস করে রুই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের রুইগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে, কিন্তু আমরা এখানে হাই ডেনসিটি দেওয়ার ফলে যেটা ঘটতেছে সেটা হলো যে পুকুরের অ্যামোনিয়া গ্যাসটা বৃদ্ধি পাবে। তো আমরা অ্যামোনিয়াটাকে ডাইভার্ট করে এয়ারোটরের মাধ্যমে নাইট্রেটে রূপান্তর করতে পারতেছি, আর এই নাইট্রেটটাকে আবার অ্যাবলিশ করার জন্য আমরা এই কচুরি পানাটা দেওয়া হয়। আচ্ছা, এই পুকুর তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আপনাদের? মানে একটা পুকুর তৈরি করতে এয়ারোটর মেশিন, তারপরে এই যে খাদ্যের যে মেশিনটা, এসব কিছু মিলিয়ে
এইটা মিলিয়ে পার পুকুরে মোটামুটি 2 লক্ষ টাকার মতো মেশিনারিজ আমাদেরকে ব্যবহার করতে হয়েছে। এবারে আমি একটু রপ্তানি নিয়ে জানতে চাই, জি, জি। যেটা আসলে এখন, কারণ আমাদের কিন্তু উৎপাদন বেড়ে গেছে, আমরা আর বলতে পারি না যে উৎপাদন হয় না বলে আমরা বাংলাদেশ রপ্তানি এখন করতে পারি না। পঞ্চম। একদম উৎপাদনের জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছি, এবং আপনারা যদি রপ্তানি করার জায়গাটা পান তাহলে আমার মনে হয় আরো উৎপাদন বেড়ে যাবে। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। কারণ আমাদের দেশে উৎপাদন বেড়ে গেছে, যার ফলে মাছের দাম অনেক কম। সাধারণ মানুষ এখন কিন্তু মানে মাছ ভাতে বাঙালি এখন হয়ে গিয়েছে। আমরা উৎপাদন করে বাজার মূল্যটা কম পাচ্ছি, মানে এখন সময় আসছে আসলে মাছটাকে বাইরে পাঠানো বা আচ্ছা। রপ্তানি করার। যদি ভালো এরকম ভালো মানের মাছ আমরা উৎপাদন করতে পারি এবং ভালো পৃষ্ঠপোষক থাকে, আমরা যদি একটা প্রপার চ্যানেল পাই যে যেখানে মাছগুলো রপ্তানি করা যাবে, তাহলে মনে হয় আমাদের মতো যারা চাষিরা আরও উদ্বুদ্ধ হইতেন, তারা আগায় আসতেন এবং দেশেরও বৈদেশিক মুদ্রা অর্জন হতো, পাশাপাশি আমাদেরও একটু ভালো বাজার মূল্য পাইতাম, আমরা আরও উৎসাহিত হইতাম। আচ্ছা, বাইরে রপ্তানি করতে গেলেই তো আপনার মানের দিক থেকে বাড়াতে হবে, গুণগত মানের দিক থেকে, সেটা কি আপনারা স্বয়ংসম্পূর্ণ করতে পারবেন? সেটা আমরা হেল্প লাগবে, মানে আমরা যারা গবেষক আছেন বা যারা এই বিষয়ে যে আমাদের মাছের কি কি প্যারামিটারগুলো মেনটেন করতে হবে, তারা যখন আমাদের এগুলো দেখিয়ে দিবে একটা এক্সপোর্টের জন্য, তখন আমরা সেটা মেনটেন করব। আর আমাদের দেশে একটু ভালো ফিশ আছে, যেটা হলো পদ্মা মাছ, আমরা গ্রাম ভাষায় বলে পাবদা মাছ, বইয়ের ভাষায়। এই পাবদা মাছটা কিন্তু একেবারেই কাঁটাবিহীন মাছ, এটা কিন্তু বিদেশে রপ্তানি করার খুবই সুযোগ। সালাউদ্দিন ভাই, অনেক ধন্যবাদ। আপনি তাহলে মাছের খাবার দেন, আমরা একটু এখানে আমাদের রানিং ক্যাপিটাল ওই 70-80 লক্ষ টাকার মতো। 17 একর তো, 17 একরে কয়টা পুকুর মোট? 17 একরে 15টার মতো পুকুর আর কি আমাদের। ছোট বড় সবগুলোতে মাছ? সবগুলোতেই মাছ। আচ্ছা আচ্ছা, সব পুকুরে এই মেশিনগুলো বসিয়েছে? জি জি জি। আমরা চেষ্টা করতেছি যে মানে আধুনিক ফিশ কালচারটাকে চালু করার জন্য, এটা দিয়ে কীভাবে উৎপাদন বেশি করা যায় এবং ভালো মানের মাছ প্রোডাকশন দেওয়া যায় আর কি। প্রতি বছর কত টাকা মাছ বিক্রি করতে পারেন? আসলে আমাদের বিগত বছরগুলোতে আমাদের হচ্ছে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, এই কারণে আমরা হচ্ছে প্রোডাকশন বেশি দিতে পারি নাই। মাছকে হয়তো আবহাওয়ার উপরে আমাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয়েছে। এই মেশিনগুলো আসার পরে আমাদের প্রোডাকশনটাকে অনেক আমরা বাড়াতে পারতেছি আর কি। এটা 1 বছর হলো মেশিনগুলো আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, গত বছরের তুলনায় এবছর মানে কত পার্সেন্ট উৎপাদন বেশি করতে পেরেছে? প্রায় 10 টাইমস প্রোডাকশন বাড়তেছে। যেরকম এগুলো একটা পুকুরে আপনার 2 লক্ষ করে পাবদা মাছ দিচ্ছি। 2 লক্ষ পাবদা দিলে আমরা 7 থেকে 8 টন প্রোডাকশন পাচ্ছি। এই বছরের লক্ষ্যমাত্রা কি আপনাদের? যে হিসেবে তো একটা থাকে যে এত টাকার মাছ বিক্রি করতে চাই, 200 টন মাছ প্রোডাকশন করব আর কি। এখন পর্যন্ত সেটা কতটুকু পূরণ হয়েছে? এইটা আমরা আসলে তো মাছ ছোট এবং বড় আছে, বা কিছু বাজারে যাচ্ছে, কিছু আবার বড় হচ্ছে, একটা মানে সার্কেল ওয়েতে চলতেছে আর কি। জি জি। বছর এন্ডে যে এটা জানা যাবে, তবে মোটামুটি আমরা অলরেডি 50 টনের মতো মাছ সেল করে ফেলছি। আরও 6 মাস আছে, এই 6 মাসে যেহেতু প্রোডাকশন সব পুকুরে প্রোডাকশন ফুল আছে, আশা করতেছি যে 200 টন আমরা এই বছর পাবো। আপনাদের কাছে পরামর্শ নিতে আসে? জি জি জি, আসে। আমরা ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ের স্যারদের সাথে যোগাযোগ করি, তাদের কাছ থেকে পরামর্শ নিই, বা তারাও আমাদের কাছ থেকে কিছু ডাটা শেয়ার করে, বা আমাদের যারা মৎস্য চাষি আছে বা ফিশারিজ ডিপার্টমেন্ট আছে, তারাও অনেক সময় আসে, দেখে যে আমাদেরকে উদ্বুদ্ধ করে যে না ভালো হচ্ছে, তোমরা এভাবে করো। হ্যাঁ, ওরাও মানে খুব প্রাউড ফিল করে আর কি। ফেরদৌস ভাই, অনেকটা সময় দিয়েছেন, আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলো অনেকে, এবং আমিও জানতে পারলাম। ভালো লেগেছে আপনাদের এখানে সময় কাটাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে থাকছে আপনাদের এই পাঠানো নানান প্রশ্নের উত্তর এবং সমাধান নিয়ে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির বিশেষ আয়োজন দীপ্ত কৃষি জিজ্ঞাসা। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা। এ পর্যায়ে বিভিন্ন ফসলের উপর আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্ন এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করছি। মেহেদী হাসান পারভেজ খুলনা থেকে জানতে চেয়েছেন তার একটা 3 বছর বয়সী চায়না কমলা গাছ আছে,
গত ৩ বছর যাবৎ গাছটি ১২ ইঞ্চি টবে রয়েছে, কিন্তু এখন গাছের তুলনায় টব ছোট হওয়ায় টব পরিবর্তন করতে চাচ্ছেন। নতুন টবে গাছ লাগানোর আগে কি সার প্রয়োগ করলে কমলা গাছে ফলন বাড়বে? 4 বছর পর পর টবগুলি চেঞ্জ করতে হয়, তা না হলে গাছের বাড়ন্ত থাকবে না, ফলন ভালো হবে না। এই জন্যে আপনার এই কমলা গাছটি চেঞ্জ করতে হলে আপনাকে 12 ইঞ্চি টব রয়েছে, এর 25% বড় টব ব্যবহার করতে হবে। টবের মাটি নেবেন এবং সেই মাটিটা সাধারণত হয়তো হবে দোআঁশ মাটি। এই দোআঁশ মাটিতে আপনি প্রতি গাছের জন্য 1.5 কেজি গোবর সার, ইউরিয়া, টিএসপি, এমপি এগুলি 100 গ্রাম করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। এছাড়া জিঙ্ক সালফেট 25 গ্রাম, বোরিক অ্যাসিড 20 গ্রাম এবং জিঙ্ক সালফেট আপনি 10 গ্রাম করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনি পটের যে ছিদ্র থাকবে এবং দেখবেন পটে ছিদ্র আছে কিনা, যদি ছিদ্র না থাকে তাহলে অবশ্যই পটে একটা ছিদ্র করে নিতে হবে। এই ছিদ্রের ওপরে আপনি ইটের একটা টুকরা দেবেন যাতে ছিদ্রটা বন্ধ হয়ে না যায়। এদিক দিয়ে অতিরিক্ত পানি ড্রেনেজ হয়ে চলে যাবে। গাছটি নতুন পটে বসানোর পর 4 দিক দিয়ে আপনি পটিং মিক্স যেটা আগে তৈরি করে রাখছিলেন সেটা চার ধার দিয়ে দেবেন। পট চেঞ্জ করার পর পটে পানি দিবেন, আর পানি দেওয়ার পর এই পটটি আপনি 4 থেকে 6 সপ্তাহ একটা ছায়াযুক্ত স্থানে রাখবেন। সাইম আহমেদ দুবাই থেকে জানতে চেয়েছেন তার গ্রামের বাড়ি সিলেট। তার গ্রামে বেশ কিছু কাঁঠাল গাছ আছে, গাছে প্রচুর মুচি আসে, কিন্তু মুচি থেকে ফল হয় না। এখন তিনি কি ব্যবস্থা নিলে কাঁঠাল গাছে ফলন পাবেন? যে কাঁঠাল গাছের বয়স যদি অল্প থাকে তাহলে সে গাছেও মুচি আসে, কিন্তু প্রথম দিকে মুচিতে পুরুষ মুচির পরিমাণ বেশি থাকে এবং স্ত্রী মুচি কম থাকে। পুরুষ মুচি হলে সেখানে ফল হবে না, অটোমেটিক ঝরে যাবে। পরাগায়ন জনিত কারণেও ফল নাও আসতে পারে, পুষ্টিজনিত কারণে না আসতে পারে, অথবা দেখা যাবে যে আপনি যদি অতিরিক্ত সার দিয়ে থাকেন তাহলে মুচি নাও আসতে পারে। এই জন্য আপনার যে কাজগুলি করতে হবে, মুচি আসা শুরু করবে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে পুরুষ ফুল নিয়ে বা পুরুষ মুচি নিয়ে আপনি স্ত্রী মুচির উপর কয়েকবার স্পর্শ করবেন, তাহলে দেখা যাবে পরাগায়ন ভালো হবে এবং ওই স্ত্রী মুচিটা ফলে পরিণত হবে। আপনি আপনার কাঁঠাল গাছের কিছু সুষম সার প্রয়োগ করবেন। যদি আপনার গাছের বয়স 7 থেকে 10 বছর হয়ে থাকে তাহলে প্রতি গাছের ক্ষেত্রে 10 কেজি গোবর সার এবং ইউরিয়া, টিএসপি এবং এমপি 1 কেজি করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন এবং এই পরিমাণ সার অর্ধেক করে বর্ষার আগে এবং বর্ষার পরে 2টা ভাবে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। বরগুনা থেকে আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন তার মালটার বাগান আছে, গাছের বয়স 1 বছর। গাছের নতুন পাতায় সাদা সাদা পাউডারের মতো দেখা দিয়েছে, সেই সাথে পাতাগুলো কুঁকড়িয়ে যাচ্ছে। রাঙামাটি থেকে হৃদয় জানতে চেয়েছেন তার বাড়িতে অনেক ফুল ও ফলের গাছ আছে, এখন প্রায় সবগুলো গাছের পাতার নিচে সাদা সাদা পোকা দেখা দিয়েছে। এ পোকার আক্রমণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি ব্যবস্থা গ্রহণ করলে পাতাগুলো স্বাভাবিক হবে? এই বর্ষার সময় সাধারণত পাতার নিচে এক ধরনের সাদা পোকা থাকে যেটাকে আমরা মিলিবাগ বলে থাকি। এই মিলিবাগের জন্য আপনি সহজভাবে এটা দমন করতে পারেন, বিশেষ করে হুস পাইপ দিয়ে আপনি একটু জোরেভাবে গাছকে ধুয়ে দিলে, গাছের পাতার উল্টা পৃষ্ঠে স্প্রে করলে বা একটু জোরে পানি ছাড়লে এই মিলিবাগগুলি চলে যাবে। এরপরও যদি না যায় তাহলে অর্ধেক সাবানের পানি অথবা যে কোনো ডিশ ওয়াশিং পাউডার এবং বাকি অর্ধেক পানির সাথে মিক্স করে সেই মিশ্রিত পানি ফল এবং সবজি ফুল গাছে স্প্রে করলে এই মিলিবাগ আপনি দমন করতে পারবেন। আকবর আলী নেত্রকোনা থেকে জানতে চেয়েছেন তার 12 মাসি আমের গাছ আছে, গাছে সারা বছর মুকুল আসলেও মুকুল থেকে ফল হয় না। এখন তিনি কি ব্যবস্থা নিলে ফল পাবেন? গ্রীষ্মকালে যখন ফুল আসবে সেই সময় হরমোনাল ইমব্যালেন্স হইতে পারে। এই জন্যই এই হরমোনাল ইমব্যালেন্সটাকে কাটিয়ে ওঠার জন্য আপনি গ্রীষ্মকালে যখন মুকুল আসবে ঠিক সেই সময় পটাশিয়াম নাইট্রেট 2 থেকে 4% গাছে যদি স্প্রে করেন বা মুকুলের উপর স্প্রে করেন তাহলে ফল আসতে পারে। অথবা ইথেফন নামে এক ধরনের হরমোন আছে, যে হরমোন 500 থেকে 1000 ppm যদি স্প্রে করেন তাহলে ফল আসতে পারে। যখনই মুকুল আসবে সেই সময় আপনি একটু পানি দেওয়ার ব্যবস্থা করবেন যাতে গাছে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার থাকে।
সুষম সার আপনাকে ব্যবহার করতে হবে। বিশেষ করে প্রতিটি গাছে 6 থেকে 10 বছর বয়সে গাছের ক্ষেত্রে 10 থেকে 15 কেজি কাউডাং বা গোবর সার, ইউরিয়া টিএসপি এমপি প্রতিটি 500 গ্রাম করে, জিঙ্ক সালফেট, বোরিক অ্যাসিড এগুলি 20 গ্রাম করে আপনি গাছের গোড়ায় কুপিয়ে সেখানে দিয়ে দিবেন। হাতিরপুল ঢাকা থেকে তাসমিন হক জানতে চেয়েছেন তার কামরাঙ্গা গাছের বয়স 6 থেকে 7 বছর। গত 3-4 বছর যাবৎ প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু একটি ফুলও ফলে রূপান্তর হয় না। তিনি কি ব্যবস্থা নিলে কামরাঙ্গা গাছে ফলন পাবেন? যেহেতু এটা মাইনর ফ্রুটস, তাই আমরা সাধারণত সার প্রয়োগ করি না। তাই প্রতিটি কামরাঙ্গা গাছেই আমাদের সারের অভাব দেখা দিবে। তাই আপনি প্রতিটি গাছের জন্য 5 থেকে 7 কেজি গোবর, ইউরিয়া টিএসপি এমপি প্রতিটি সার 1 কেজি করে নেবেন এবং এই পরিমাণ সার 4 ভাগ করে প্রতিটি ভাগ 4 মাস পর পর আপনি গাছের গোড়ায় ভালোভাবে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পর আপনি একটা সেচ দেবেন। দ্বিতীয় যে কারণে আপনার ফুল আসলেও ফল আসবে না, সেটা হচ্ছে পানির অভাব। কামরাঙ্গা গাছ সাধারণত আর্দ্র মাটি পছন্দ করে। এই জন্যে আপনি গ্রীষ্মকালে 1 থেকে 2 দিন পর পরই আপনি কামরাঙ্গা গাছে গোড়ায় পানি দিবেন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত কৃষি জিজ্ঞাসা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কৃষি জিজ্ঞাসা প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার হয়ে থাকে। আগামী কৃষি জিজ্ঞাসা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আজকের পর্বের মাধ্যমে জানা গেল অল্প খরচে মাছের অধিক উৎপাদন করার জন্য এখানকার মৎস্য চাষিরা ব্যবহার করছেন বিভিন্ন ধরনের মেশিন। এই মেশিনের ব্যবহারের মাধ্যমে ইতিমধ্যেই তারা 50% সাফল্যের দিকে এগিয়ে গেছেন এবং সামনের দিকে আরও কামনা করছেন তারা। এবং এই মেশিন ব্যবহারের মাধ্যমে যে শুধুমাত্র তাদের খরচ কমে গেছে তা না, গুণগত মানের দিক থেকে মাছের উৎপাদনও বেড়ে গেছে এবং ভালো হচ্ছে। আশা করছি আজকের পর্বের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন আপনারা এবং আপনাদের মাছের পুকুরে এই মেশিনগুলো প্রয়োগ করবেন। এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারুফা এরিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।